নমস্কার বন্ধুগণ। 22 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে থাকা পৃথিবীর সবচেয়ে বড় দেশ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ইউএসএসআর পৃথিবীর 6 ভাগের 1 ভাগ এরিয়া জুড়ে বিস্তৃত এই দেশে 290 মিলিয়ন মানুষ বসবাস করত। সেন্ট্রাল এশিয়া এবং ইস্টার্ন ইউরোপের কয়েকটি দেশ নিয়ে গঠিত এই সোভিয়েত সঙ্গে 70 বছর ধরে কমিউনিস্টের শাসন ছিল, যেখানে স্টালিনের মতো ক্রূর শাসকের একনায়কত্ব দেখতে পাওয়া যায়। ছোট্ট ছোট্ট ভুলের কারণে লক্ষ লক্ষ সোভিয়েত নাগরিকদেরকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতো। 25 ডিসেম্বর 1991 মস্কোর ক্রেমলিনে শেষবারের মতো সোভিয়েত সংঘের ফ্ল্যাগকে উড়তে দেখা যায়, আর এরপর সোভিয়েত সংঘের ফ্ল্যাগকে রিপ্লেস করে রাশিয়ান ফেডারেশনের ফ্ল্যাগ লাগানো হয়, আর অফিসিয়ালি সোভিয়েত সংঘের পতন ঘটে। বরিস এলসিন রাশিয়ান ফেডারেশনের প্রথম রাষ্ট্রপতি হয়, আর এর সাথে পৃথিবীর মানচিত্রে 15টি নতুন দেশের জন্ম হয়। কিন্তু কিভাবে এত বড় মহাশক্তির পতন ঘটল? এতে কি কেবলমাত্র কিছু ইন্টারনাল ফ্যাক্টর জড়িত ছিল, নাকি সোভিয়েত সংঘের পতনের জন্য আমেরিকা একটি বড় ভূমিকা পালন করে? তো আসুন সোভিয়েত সংঘের পতনের এই ইতিহাসকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়াতে রাজশাহী শাসন ছিল। রাশিয়ার সম্রাট ছিলেন জার নিকোলাস টু। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া অ্যালাইন পাওয়ারের সঙ্গ দেয়, আর এই যুদ্ধের কারণে রাশিয়ার অভ্যন্তরীণ স্থিতি অত্যন্তই খারাপ হয়ে ওঠে। রাশিয়ার অর্থনীতি ডিক্লাইন করতে শুরু করে, ফসলের উৎপাদন কমে যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখতে পাওয়া যায়, খাবারের সমস্যা একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। আর এরই কারণে 1917 সালে ভ্লাদিমির লেনিনের হাত ধরে রাশিয়াতে বিপ্লব শুরু হয়ে যায়, আর এরপর রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে থেকে সরে দাঁড়ায়। কিন্তু এই বিপ্লবের কারণে রাশিয়ার থেকে জারবাদী শাসন পুরোপুরিভাবে সমাপ্ত হয়ে যায়। ভ্লাদিমির লেনিন একটি পার্টি তৈরি করেছিলেন, রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি, যাকে বলশেভিক পার্টিও বলা হয়। আর এরপর কয়েক বছর ধরে রাশিয়াতে সিভিল ওয়ার চলতে থাকে, কিন্তু ভ্লাদিমির লেনিন ওই সমস্ত সিভিল ওয়ারকেই সমাপ্ত করে দেয়। আর এরই কারণে বিশ্বজুড়ে লেনিনের নেতৃত্বের চর্চা হতে শুরু করে। লেনিন রাশিয়াকে একটি ডেমোক্রেটিক স্টেট বানাতে চেয়েছিলেন। 1922 সালে রাশিয়া ইউক্রেন, বেলারুস এবং ট্রান্স কোকেশিয়ার সাথে মিলে একটি ট্রিটি সাইন করে, এবং ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এর অর্থ সোভিয়েত সংঘের নির্মাণ করে। আর পরবর্তী সময় আরও 11টি রিপাবলিক এই সোভিয়েত সংঘে যুক্ত হয়। সোভিয়েত সংঘের 15টি রিপাবলিকের মধ্যে ছিল আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুস, ইস্টোনিয়া, জর্জিয়া, কাজাকস্তান, কাজাকিস্তান, লাটভিয়া, লিথুনিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন, উজবেকিস্তান, মোল্ডোভা এবং রোমানিয়া। 1924 সালে লেনিনের মৃত্যুর পর কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হয় জোসেফ স্টালিন, আর এখান থেকেই সোভিয়েত সংঘে ডিক্টেটরশিপ শাসন শুরু হয়। লেনিনের নেতৃত্বে নির্মিত এই সোভিয়েত সংঘকে স্টালিন একটি টোটালিটেরিয়ান স্টেটে পরিণত করে, এবং উনি ওয়ান পার্টি সিস্টেম চালু করে। এর অর্থ যে সমস্ত রিপাবলিক সোভিয়েত সংঘের মধ্যে ছিল, সমস্ত জায়গাতে কেবলমাত্র কমিউনিস্ট পার্টি থাকবে, অন্য কোনো পার্টিকে অ্যালাউ করা হবে না। স্টালিন সোভিয়েত সংঘকে একটি কৃষিভিত্তিক সমাজ থেকে ইন্ডাস্ট্রিয়াল এবং মিলিটারি সুপার পাওয়ারে পরিণত করে। কিন্তু এর সাথে সাথেই সোভিয়েত সংঘের মানুষরা কেবলমাত্র তাদের স্বাধীনতা নয়, বাক স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলে। ওই 15টি রিপাবলিক এই আশাতে সোভিয়েত সঙ্গে যোগ দিয়েছিল কি তারা বেটার সুযোগ সুবিধা পাবে, মিলিটারির সাপোর্ট পাবে, তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কিন্তু সোভিয়েত সঙ্গে স্টালিনের রাজত্বে এই সমস্ত কিছুকেই নেগলেক্ট করে দেওয়া হয়। সোভিয়েত সংঘের মধ্যে রাশিয়ার আধিপত্য ধীরে ধীরে বাড়তে শুরু করে। মিডিয়া কমিউনিস্ট পার্টি নিয়ে কোনোরূপ কোনো মন্তব্য করতে পারবে না, আর যদি কেউ ধরনের দুঃসাহস করে থাকে তো তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। সাধারণ মানুষ স্টালিনের সমালোচনা করা তো দূরের কথা, স্টালিনের নিয়ে ভাবতেও ভয় পেত। স্টালিন সোভিয়েত সংঘের মধ্যে মানুষের মনের থেকে ভগবানের ধারণাকেই মুছে ফেলেছিলেন। উনি বিভিন্ন বইয়ের উপর ব্যান লাগিয়ে দেয়। যে সমস্ত পলিটিক্যাল লিডার ওনার নিয়ে আলোচনা করত তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হতো। স্টালিনের সময়কালে গুলাগ লেবার ক্যাম্পে 18 মিলিয়ন মানুষকে বন্দি বানানো হয়েছিল। ছোট্ট ছোট্ট ভুলের কারণে সোভিয়েত নাগরিকদেরকে
মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতো। স্টালিনের সরকার স্পেস এবং মিলিটারির উপর অত্যাধিক মাত্রায় ইনভেস্টমেন্ট করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সংঘ অনবরত নাজি জার্মানির সঙ্গে যুদ্ধ করে যায়, কিন্তু আমেরিকা জাপানে পরমাণু বোমা ফেলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত কৃতিত্বই নিজে নিয়ে নেয়। আর এই ঘটনা স্টালিনের পছন্দ হয় না, আর এরই কারণে উনি ব্রিটেন এবং আমেরিকার সঙ্গে অ্যালায়েন্সকে ভেঙে দেয় আর একত্রিতভাবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশ রূপে এগিয়ে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিন বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং ইস্ট জার্মানিকে দখল করে নেয়। উনি ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানিকে আলাদা করার জন্য বার্লিন ওয়াল বানিয়ে দেয়। এখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সুপার পাওয়ার হওয়ার লড়াই শুরু হয়ে যায়। আমেরিকা বিভিন্ন রকম পদক্ষেপ নেয় সোভিয়েত ইউনিয়নকে পিছনে ফেলার জন্য। আর এরই কারণে 12 মার্চ 1947 সালে আমেরিকার হাত ধরে আমেরিকা এবং সোভিয়েত সংঘের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। আর এখান থেকেই সোভিয়েত সংঘের পতন শুরু হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের আধিপত্যকে দেখার পর আমেরিকা এবং ব্রিটেন এই ভয়ে ছিল কি কোথাও পুরো ইউরোপে কমিউনিজম না ছড়িয়ে পড়ে। আর এরই কারণে 1949 সালে আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মিলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটোর স্থাপনা করে। স্টালিন এই কোল্ড ওয়ারে আমেরিকাকে পিছনে ফেলার জন্য স্পেস রিসার্চ এবং মিলিটারির উপর জলের মতো টাকা ঢালতে শুরু করে। এতে টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্ডাস্ট্রি ডিক্লাইন করতে শুরু করে। সেই সময় কেবলমাত্র আমেরিকার কাছেই পারমাণবিক বোমা ছিল, আর এটি সোভিয়েত সংঘের জন্য একটি চিন্তার বিষয় ছিল। আর এরপর 20 আগস্ট 1949 সালে সোভিয়েত ইউনিয়নও তার প্রথম পারমাণবিক বোমাকে টেস্ট করে। এখন দুই মহাশক্তির কাছে পারমাণবিক বোমা ছিল, তাই দুই দেশের মধ্যে সামনাসামনি যুদ্ধ সহজ বিষয় ছিল না। কিন্তু আমেরিকা সোভিয়েত সংঘকে ডমিনেট করার জন্য বিভিন্ন রকমের প্রক্সি ওয়ারের প্ল্যান বানায়। এরই মধ্যে 1953 সালে স্টালিনের মৃত্যু হয়, আর কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হয় নিকিতা ক্রুশ্চেভ। নিকিতা ক্রুশ্চেভ স্টালিনের তুলনায় অনেকটাই নম্র প্রকৃতির ছিলেন। উনি স্টালিনের শাসনকালের নিন্দা করেন, এমনকি স্টালিনকেও পাগল বলে অভিহিত করেন। স্টালিন যে সমস্ত পলিটিক্যাল লিডারকে জেলে বন্দি করেছিল, নিকিতা ক্রুশ্চেভ সেই সমস্ত পলিটিক্যাল লিডারকেই জেল থেকে রিলিজ করে দেয়। আমেরিকা এবং সোভিয়েত সংঘের এই কোল্ড ওয়ারে আমেরিকা ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে। 4 অক্টোবর 1957 সালে সোভিয়েত সংঘ তার প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক 1কে লঞ্চ করে। এরপর 3 নভেম্বর 1957 সালে সোভিয়েত সংঘ প্রথম কোনো জীব লাইকা নামের কুকুরকে স্পেসে পাঠায়। 12 এপ্রিল 1961-তে রাশিয়া এরকম প্রথম দেশ হয় যে মহাকাশে মানুষকে পাঠিয়েছিলেন, যাকে আমরা ইউরি গ্যাগরিন নামে জানি। এই কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার থেকে তো এগিয়ে যায়, কিন্তু এতে সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ স্থিতি আরও খারাপ হয়ে ওঠে। কমিউনিস্টের শাসনকালে সমস্ত ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্টের কন্ট্রোলে করে দেওয়া হয়। কোনোরূপ কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি কোনো বিজনেসকে ওন করতে পারবে না। কমিউনিস্ট পার্টির মধ্যে বসে থাকা কিছু পুঁজিপতি ব্যক্তিদেরকে এই ইন্ডাস্ট্রি চালানোর দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কমিউনিস্টের শাসন চলার কারণে এই পুঁজিপতি ব্যক্তিদের করাপশনের মাত্রা দিন প্রতিদিন বাড়তে শুরু করে। ধনী আরো ধনী হতে শুরু করে, গরিব আরো গরিব হতে শুরু করে। এরপর কমিউনিস্ট পার্টির মেম্বাররা নিকিতা ক্রুশ্চেভকে জেনারেল সেক্রেটারির পোস্ট থেকে সরিয়ে লিওনাইড ব্রেজনেভকে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি বানায়। 1970-এর দশকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে রুটির জন্য লাইন একটি কমন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমেরিকার সাথে সুপার পাওয়ার হওয়ার এই লড়াইয়ে সোভিয়েত ইউনিয়ন তার নিজের দেশের নাগরিকের কথাই ভুলে যায়। কমিউনিস্টের পুঁজিপতিরা মোটা টাকা রোজগার করতে শুরু করে, সেখানে দেশের সাধারণ নাগরিকদের অন্ন পর্যন্ত জোটে না। আর এরই কারণে কমিউনিস্টের পুঁজিপতি এবং সাধারণ মানুষদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যায়। মানুষ কমিউনিস্টের আইডিওলজিকে অস্বীকার করতে শুরু করে। 1978 সালে আফগানিস্তানে ইলেকশন হয়, আর কমিউনিস্ট পার্টি ড্রামাটিক্যালি আফগানিস্তানের মধ্যে সরকার বানিয়ে দেয়। কিন্তু আফগানিস্তানের মানুষ কমিউনিস্টের এই আইডিওলজিকে পছন্দ করেনি, আর এরই কারণে আফগানিস্তানে বিপ্লব শুরু হয়ে যায়। আর এই সুযোগে আমেরিকা আফগানিস্তানের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ লাগিয়ে দেয়। আমেরিকা আফগানিস্তানকে হাতিয়ার সাপ্লাই করতে শুরু করে, মিলিটারি ফান্ড প্রোভাইড করতে শুরু করে, এমনকি আফগানিস্তানের মিলিটারিদের ট্রেনিং পর্যন্ত প্রোভাইড করে। আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেনস
সোভিয়েত ইউনিয়নের ইকোনমিকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের থেকে কাট অফ করার জন্য ড্রামাটিক্যালি ওয়েলের প্রাইসকে কম করে দেয়। যেখানে 1980 সালে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের প্রাইস ছিল $120, সেটি 1986 পৌঁছাতে পৌঁছাতে $24 নেমে যায়। অন্যদিকে ওয়েল এবং গ্যাস রাশিয়ার মেন রেভিনিউ সোর্সের মধ্যে একটি ছিল। ওয়েলের প্রাইস কমে যাওয়ার কারণে রাশিয়ার অর্থনীতি ডিক্লাইন করতে শুরু করে। মার্চ 1985 সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হয়। গর্বাচেভ যে সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হয় সেই সময় সোভিয়েত ইউনিয়নের ইকোনমি স্ট্যাগন্যান্ট হয়ে যায়। পলিটিক্যাল পার্টি প্রায় ভেঙে পড়ার মুখে ছিল। গর্বাচেভ ছোটবেলার থেকেই কমিউনিস্টের আইডিওলজি নিয়ে বড় হওয়ার পরেও সোভিয়েত সংঘকে একটি ডিক্টেটরশিপ স্টেট থেকে ডেমোক্রেটিক স্টেটে পরিণত করার সিদ্ধান্ত নেয়। গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নকে রিফর্ম করার জন্য দুটি পলিসি নিয়ে আসে, গ্লাসনোট এবং পেরিস্ট্রোইকা। এই দুটি শব্দই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। গ্লাসনোট এর অর্থ পলিটিক্যাল ওপেননেস। দীর্ঘদিন ধরে ডিক্টেটরশিপের কারণে সোভিয়েত নাগরিকরা তাদের দুঃখ দুর্দশার কথা পর্যন্ত বলতে পারত না। কোনো অপোজিশন পার্টিকে অ্যালাউ করা হতো না। কিন্তু গর্বাচেভ মিডিয়া এবং সাধারণ মানুষকে কমিউনিস্ট পার্টি এবং পার্টির লিডারদের নিয়ে সরাসরি সমালোচনা করার অনুমতি দেয়। শ্রমিকদেরকে বেটার সুযোগ সুবিধা পাওয়ার জন্য স্ট্রাইক করার অনুমতি দেয়, এমনকি ফ্রি ইলেকশন করারও অনুমতি দেয়। 1922 সালের পর থেকে এরকম প্রথম দেখতে পাওয়া যায় কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো পার্টির মেম্বারকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। দ্বিতীয়টি হচ্ছে প্যারিস্ট্রোইকা, এর অর্থ রিফর্ম। গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ইকোনমিকে ঠিক করার জন্য মিলিটারির উপর ইনভেস্টমেন্টকে কম করে দেয় এবং প্রথমবার ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরকে বিজনেস ওন করার পারমিশন দেয়। আর ঠিক এই সময় ইউক্রেনের প্রিপায়ার শহরের কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। চেরনোবল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার হাতিয়ার ডেভেলপমেন্টের কাজ চলছিল। 26 এপ্রিল 1986-তে 4 নম্বর ব্লকে রিয়েক্টরের মিসম্যানেজমেন্টের কারণে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট হয়ে যায়। আর এই পাওয়ার প্ল্যান্টের ব্লাস্ট হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোম বিস্ফোরণের থেকে অনেকটাই বেশি ছিল। গর্বাচেভের গভর্নমেন্ট এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওনারই গ্লাসনোট পলিসির কারণে সমস্ত বিষয় সামনে এসে যায়। সোভিয়েত ইউনিয়নের ইস্টার্ন ব্লকে যে সমস্ত রিপাবলিক ছিল সেই সমস্ত এরিয়াতে শ্রমিকরা স্ট্রাইক করতে শুরু করে। দিন প্রতিদিন এই স্ট্রাইকের মাত্রা বাড়তে শুরু করে। 1986 সালে অ্যান্টি কমিউনিস্ট গ্রুপ রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট শুরু করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রোটেস্ট বিপ্লবে পরিণত হয়, কিন্তু সেন্ট্রাল এশিয়ার যে সমস্ত কান্ট্রি ছিল সেখানে কোনোরূপ কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যায় না। আর এর কারণ একটাই, কারণ সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলি অত্যাধিক মাত্রায় সোভিয়েত সংঘের উপর নির্ভরশীল ছিল। গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ইকোনমিকে রিইউনিফর্ম করার জন্য আমেরিকার সাথে হাত মেলায়। উনি আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে মিটিং করার পর উনি সিদ্ধান্ত নেয় কি উনি আর্ম রেসের থেকে বাইরে বেরিয়ে আসবেন। আর এরই কারণে উনি 1989 সালে সোভিয়েত আফগান ওয়ারের থেকে সোভিয়েত ইউনিয়নের ট্রপকে উইথড্র করে নেয়। ইস্টার্ন ব্লকের কান্ট্রির থেকে সোভিয়েত ইউনিয়নের মিলিটারির সংখ্যাকে কম করে দেয়। ঠিক এই সময় দুটি মেজর ইনসিডেন্ট ঘটে যায়। অস্ট্রিয়া এবং হাঙ্গেরির বর্ডারে একটি লোহার কার্টেন ছিল। হাঙ্গেরির সাধারণ নাগরিকরা ওই লোহার কার্টেনকে ভেঙে অস্ট্রিয়াতে পৌঁছে যায়। অন্যদিকে ঠিক এই সময় ইস্ট জার্মানির সাধারণ নাগরিক বার্লিন ওয়ালকে ভেঙে ওয়েস্ট জার্মানিতে চলে যায়। আর ওনারা যখন ডেমোক্রেটিক কান্ট্রির প্রোগ্রেসকে দেখে তো ওনারাও তখন স্বাধীনতার দাবি তুলে ধরে। 1989 জুন থেকে ডিসেম্বরের মধ্যে পোল্যান্ড, হাঙ্গেরি, ইস্ট জার্মানি, বুলগেরিয়া এবং রোমানিয়াতে কমিউনিস্ট গভর্নমেন্টের পতন ঘটে। খুব শীঘ্রই ইস্টার্ন ব্লকের এই হাওয়া সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছড়িয়ে পড়ে। 1990 সালে বাল্টিক নেশন ইস্টোনিয়া, লিথুনিয়া, লাতভেনিয়া মস্কোর থেকে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলে ঘোষণা করে দেয়। গর্বাচেভ মিলিটারি পাওয়ার দিয়ে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এত বেশি মাত্রায় মানুষ এই প্রোটেস্টে যোগ দিতে শুরু করে গর্বাচেভের মিলিটারি বাধ্য হয় পিছু হাঁটতে। 18 আগস্ট 1991 সালে গর্বাচেভ এই সিদ্ধান্ত নেয় কি 20 আগস্ট
ওই সমস্ত রিপাবলিকদের সঙ্গে মিলে একটি ডিসেন্ট্রালাইজ ট্রিটি সাইন করা হবে। এতে ওই সমস্ত রিপাবলিকদের ডিমান্ডও পূরণ হয়ে যাবে, অন্যদিকে সোভিয়েত সংঘের অস্তিত্ব বেঁচে যাবে। কিন্তু কমিউনিস্ট পার্টির মেম্বাররা দেখে কি যদি এই ধরনের ঘটনা ঘটে তো কমিউনিস্টের আইডিওলজি পুরোপুরিভাবে সমাপ্ত হয়ে যাবে। আর এরই কারণে কমিউনিস্ট পার্টির মেম্বাররা মিলিটারি কুপ প্ল্যান বানায়, যাকে আগস্ট কুপও বলা হয়। আর এরপর গর্বাচেভকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হয়। এরপর মিলিটারিরা রাশিয়ান পার্লামেন্টের সামনে পৌঁছায়। কিন্তু মিলিটারি পার্লামেন্টের সামনে পৌঁছানোর আগেই লক্ষ লক্ষ মানুষ পার্লামেন্টকে ঘিরে প্রতিবাদ করতে শুরু করে। কমিউনিস্ট পার্টির মেম্বার বরিস ইয়েলসিন পার্টির থেকে আলাদা হয়ে জনতার হয়ে প্রোটেস্ট শুরু করে দেয়। 3 দিনের মধ্যে মিলিটারি কুপ হার মানতে বাধ্য হয়। আর এরপর 21শে ডিসেম্বর গর্বাচেভকে রিলিজ করে দেওয়া হয়। গর্বাচেভ বুঝতে পেরে যায় কি পার্টির পুনর্গঠন সম্ভব নয়। আর এরই কারণে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশ ঘোষণা করে কি সোভিয়েত সংঘের পতন ঘটে গেছে। 25শে ডিসেম্বর 1991 সালে গর্বাচেভ তার জেনারেল সেক্রেটারি পোস্ট থেকে রিজাইন দেয় আর অফিসিয়ালি সোভিয়েত সংঘের পতন ঘটে। এরই কারণে হোয়াইট হাউসে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ অ্যানাউন্স করে কি কোল্ড ওয়ারের সমাপ্তি ঘটল। এরপর রাশিয়াতে ইলেকশন হয় এবং বরিস ইয়েলসিন রাশিয়ান ফেডারেশনের প্রথম রাষ্ট্রপতি হয়। আশা করছি ভিডিও আগের মতোই ইনফরমেটিভ ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।